তাহলে চতুর্থ অধ্যায়ে 4 নম্বরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য। ভূমিকা কি লিখবো? প্রথমে একটা ভূমিকা লিখতে হবে। প্রথমে ভূমিকাটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র কাকে বলে। 1858 সাল, মহাবিদ্রোহ হচ্ছে 1857 সাল। 1858 সালে পয়লা নভেম্বর এলাহাবাদ রাজদরবারে লর্ড ক্যানিং মহারানীর একটি ঘোষণাপত্র পেশ করেন, সেটাকে বলা হয় মহারানীর ঘোষণাপত্র। আবার বলছি, 1858 সালে পয়লা নভেম্বর এলাহাবাদে রাজদরবারে লর্ড ক্যানিং মহারানী ভিক্টোরিয়ার একটি ঘোষণাপত্র পেশ করেন বা বলেন, সেটাকে বলা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। কে মহারানী? ইংল্যান্ডের যিনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন সেই মহারানী, তার নাম কি? ভিক্টোরিয়া। তাহলে এটাকে আমরা যদি আরেকটু সুন্দর করে বলি, কি বলবো? কি বলবো বল? 1858 সালে পয়লা নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র যিনি ঘোষণা করেছিলেন তিনি লর্ড ক্যানিং, স্থান এলাহাবাদ রাজদরবার। কি গুরুত্ব? গুরুত্বটা হচ্ছে 1857 সালে সিপাহি বিদ্রোহ হয়ে যাওয়ার পর এই ভারতবর্ষ টলে গিয়েছিল, অর্থাৎ ব্রিটিশদের শাসন ব্যবস্থা নড়ে চড়ে বসেছিল। তাহলে এই শাসন ব্যবস্থাকে সুরক্ষিত করবার জন্য মহারানী একটা ঘোষণাপত্র জারি করলো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভারতীয়দের আনুগত্য লাভ, অর্থাৎ ভারতীয়দের কাছ থেকে আনুগত্য লাভ, অর্থাৎ ভারতীয়দের কাউকে কোনো রকম ভাবে না চটিয়ে, বিক্ষুব্ধ না করে, রাগান্বিত না করে তাদের সমস্ত রকম সহানুভূতি, ব্রিটিশ শাসনের প্রতি ভক্তি শ্রদ্ধা ফিরিয়ে আনা। ভীষণ চালাকি। এবং এই জন্য ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই মহারানী ঘোষণাপত্রকে কি বলছে? রাজনৈতিক ধাপ্পাবাজি। পরিষ্কার বলে দিয়েছেন। কেন? তার কারণ হচ্ছে মহারানী ঘোষণাপত্রে কি কি বললেন, ঐতিহাসিক তাৎপর্যটা কি। 1 নম্বর, তিনি এই ঘোষণাপত্রে প্রথম যেটা বললেন যে সত্য বিলোপ নীতি পরিত্যাগ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে সত্য বিলোপ নীতি কি? সত্য বিলোপ নীতি হচ্ছে কোন রাজার যদি পুত্র সন্তান না থাকে তাহলে সেই রাজা কি করতে পারে? তার রাজ্য শাসন করবার জন্য দত্তক নিতে পারে, গোদা বাংলায় পোষ্য নিতে পারে, পয়কার পেট কাটা মতন সহজে ফলা পোষ্য নিয়ে তার রাজ্যটাকে সে বাড়াতে পারে, শাসন করতে পারে। কিন্তু লর্ড ডালহৌসি 1856 সালে তিনি এই দত্তক পুত্র সেটাকে তিনি অ্যাবলিশ করে দিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। বন্ধ করে দিয়ে তিনি কি করলেন? সেই রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নিলেন। কি বললাম? আবারও বলছি, সত্য বিলোপ নীতি কাকে বলে? 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ লর্ড ডালহৌসির সময়কাল। এই সময়কালে লর্ড ডালহৌসি ঘোষণা করেছিল যে সমস্ত রাজ্যের শাসকরা অপুত্রক থাকবে, পুত্র সন্তান নেই, মেয়ে থাকলে হবে না, কন্যা সন্তান থাকলে হবে না, ছেলে থাকা লাগবে, সেই রাজ্যগুলো সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। বোঝা গেল? কি বললাম? সাতারা, ঝাঁসি, নাগপুর এই রাজ্যগুলো সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল। ফলে এই সমস্ত রাজ্যগুলো মানুষ খেপে গিয়েছিল কার বিরুদ্ধে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। তাই তারা মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এটা বুঝতে পেরেছিল মহারানী ভিক্টোরিয়া। সঙ্গে সঙ্গে মহারানী ভিক্টোরিয়া কি করলেন? তোষামত করে দিলেন। কি? যে এবার থেকে দত্তক পুত্র গ্রহণ করতে পারবে, সত্য বিলোপ নীতি পরিত্যাগ হবে। বুঝা গেল? এটা শুধু সত্য বিলোপ নীতি কে কত সালে প্রয়োগ করেছিল এটাও কিন্তু আসতে পারে শর্ট প্রশ্ন।
সত্য বিলোপ নীতির প্রবর্তককে, এটাও শর্ট প্রশ্ন আসতে পারে। সত্য বিলোপ নীতিতে কোন কোন রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল, এটাও শর্ট প্রশ্ন আসতে পারে। সুতরাং এটা শুধু পয়েন্ট নয়, আমাকে জানতে হবে সত্য বিলোপ নীতি কি, কেন প্রয়োগ করেছিল, কোন কোন রাজ্যগুলো এর মধ্যে এসেছিল, এটা কিন্তু জানতে হবে। নেক্সট হচ্ছে ব্রিটিশ শাসন অর্থাৎ সিপাহী বিদ্রোহের আগ পর্যন্ত যে সমস্ত সন্ধি রাজাদের সঙ্গে করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই সন্ধিগুলো মেনে চলতে হবে। অর্থাৎ ব্রিটিশদের সঙ্গে যে রাজ্যগুলো সন্ধি করেছিল, অর্থনৈতিক সন্ধি, রাজনৈতিক সন্ধি বা আর্থিক সন্ধি, যাই বলো না কেন, যেগুলো চুক্তি করেছিল, সেই চুক্তিগুলো 1857 মহাবিদ্রোহের পর ওরা মানতে চাইছিল না। কি এটাও বুঝতে পেরেছিলেন মহারানী ভিক্টোরিয়া যে এটাও ভারতীয়দের বিক্ষুব্ধ করে তুলছে। সুতরাং সঙ্গে সঙ্গে তিনি বললেন যে সমস্ত সন্ধি আগে যা ছিল সেগুলো বহাল থাকবে, বহাল থাকা মানে জারি থাকবে, ওইগুলো কখনো নড়চড় হবে না বা বন্ধ হবে না। ক্লিয়ার? নাম্বার 3, দেশীয় রাজ্যগ্রাস। এবার থেকে ব্রিটিশ সরকার আর কোনো নতুন রাজ্য দখল করবে না, অর্থাৎ আর নতুন করে সাম্রাজ্য বিস্তার ব্রিটিশ সরকার এই ভারতবর্ষে করবে না। কারণ করতে গিয়ে দেখেছে যে সমস্ত সাম্রাজ্যগুলো বিস্তার ঘটিয়েছে, সেই সমস্ত রাজারা রাজ্যচ্যুত হয়েছে, তারাই মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছে। কেউ ছেড়ে দেবে? আমার যদি কুশাসনের অজুহাতে রাজ্যগ্রাসটা করে নেয়, আমাকে যদি যুদ্ধের মাধ্যমে রাজ্যগ্রাস করে নেয়, আমাকে যদি সত্যবিলোপ নীতির মধ্য দিয়ে আমার রাজ্যটাকে নিয়ে নেয়, আমি কি চুপড়ে বসে থাকবো? আমার সম্মান, আমার প্রতিপত্তি, আমার যশ খ্যাতি আমি ফিরে পাওয়ার যদি একটা সুযোগ পাই, আমি কি ছাড়বো? ছাড়েনি। সেটা ছাড়েনি কোন সালে? 1857 সালের মহাবিদ্রোহে। হলো একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট, ধর্মর ক্ষেত্রে ওরা হস্তক্ষেপ করেছিল। ধর্মীয় ব্যাপারে কি হস্তক্ষেপ করেছিল? 1829 সালে কি হয়েছিল? সতীদাহ প্রথা নিবারণ আইন। আমাদের পক্ষে ভালো, কিন্তু ওরা দেখেছে ওদের পক্ষে ভালো হয়নি। কেন ওরা আসবে? কেন ওরা সমাজ সংস্কারে আসবে? কেন বাল্য বিবাহ কেন ওরা বর্জন করলো? কেন বিধবা বিবাহ আইন করলো? কেন সতীদাহ প্রথা বন্ধের তারা আইন করলো? কেন বিধবা বিবাহ চালু করবার জন্য আন্দোলন করলো? মানে এইগুলো কেন করলো? ব্রিটিশরা তো কোনো প্রয়োজন ছিল না। ওরা দেখেছে যে ভারতবর্ষ এমন একটি মধ্যযুগীয় শাসন ব্যবস্থায় পরিচালিত হয় যারা এইগুলো বেশি পছন্দ করে। কি? গোলামি, পৌত্তলিকতা, জাতিভেদ, কুসংস্কার আজও ভারতবর্ষ পছন্দ করে, আজও। খেয়াল করে দেখবি, এবং প্রত্যেকের বাড়িতে আমরা কুসংস্কারে আচ্ছন্ন এখনো। তাহলে ভারতবর্ষের ওই জায়গা থেকে আমরা কিন্তু এখনো ফিরে আসতে পারিনি। সতীদাহ একটা কুপ্রথা ছিল প্রচলিত, 1829 সালে ওদের কি দায় পড়েছে এটাকে বন্ধ করার। সুতরাং এগুলো মহারানী ভিক্টোরিয়া দেখেছে যে আমরা যা যা ভালো কাজ করেছি, এক শ্রেণীর ভারতীয়রা, বেশিরভাগ অশিক্ষিত ভারতীয়রা মেনে নেয়নি, এর বিপক্ষে চলে গেছে। সুতরাং দরকার নেই ওই ভালো করা। ধর্মীয় ক্ষেত্রে ওই জন্য বলেছে আমরা আর কোনো হস্তক্ষেপ করবো না। তোমরা সতী দাও, বিধবা বিবাহ, তোমরা গঙ্গাসাগরের সন্তান বিসর্জন পারলে দাও, না পারলে দিও না, কোনো ব্যাপার নেই। বোঝা গেল কি বললাম? তাহলে এই একটা পয়েন্ট কিন্তু দুর্ধর্ষ পয়েন্ট। উচ্চ পদে এবার থেকে বললো যে উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ করা হবে। এরা বললো কিন্তু যার যেমন যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী ভারতীয়দের নিয়োগ করবে। কে করবে? ব্রিটিশ সরকার। এবার থেকে নাম হবে কিন্তু ব্রিটিশ সরকার। এই যে 1858 সাল থেকে নাম হবে ব্রিটিশ সরকার। তাহলে 1858 আগে পর্যন্ত কি নাম ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানি শাসন এই 1858 সালে মহারানীর হাতে চলে গেল, ইংল্যান্ডের রানীর হাতে চলে গেল। এবার রানী সরাসরি তিনি শাসন করতেন কার হাত দিয়ে? একটা পদ সৃষ্টি করলেন, পদটার নাম হচ্ছে লর্ড। লর্ড এই পদ নাকি? পদটার নাম হচ্ছে ভাইসরয়। এই পদটা তৈরি করলেন, পদ তৈরি করে একটা উপাধি দিয়ে দিলেন লর্ড। প্রথম লর্ড হলেন কে? ক্যানিং, তাই তো? ক্যানিং প্রথম লর্ড। এর হাত ধরে মহারানীর সমস্ত শাসন এই ক্যানিং এর হাত ধরেই সমগ্র ভারতবর্ষে এবার শুরু হয়ে গেল। এটা কত সাল পর্যন্ত থাকবে? 1947। লাস্ট কে? লর্ড মাউন্টব্যাটেন লাস্ট।
মাউন্ট ব্যাটেন। আর প্রথম কে? এটাও মুখস্থ করতে হবে, লাস্ট অধ্যায় আছে আমাদের। তাহলে হচ্ছে লাস্ট, আর প্রথম হচ্ছে কে? লর্ড ক্যানিং। ঠিক আছে, এই যে ক্যানিং। তাহলে উচ্চ পদে নিয়োগের কথা বলা হলো, যার যেমন যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী। এইটা হচ্ছে আমাদের উত্তর। সমালোচনা কি লিখবো? 1858 সালে ভারতবর্ষের মানুষকে প্রশমিত করবার জন্য, ব্রিটিশ শাসন নতুন শাসন প্রবর্তন করবার জন্য, ভারতীয়দের আনুগত্য লাভের জন্য। মাত্র 3টে লাইন। 1 নম্বর হচ্ছে ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে সমস্ত রকম বিক্ষোভকে প্রশমিত করা। 2, ভারতবর্ষের নতুন ব্রিটিশ শাসন প্রবর্তন করার জন্য। 3, ভারতবর্ষের মানুষের আনুগত্য লাভের জন্য মহারানী ঘোষণাপত্র জারি করেছিল 1 নভেম্বর 1858। এটা লিখলাম। লেখার পরে পরের লাইন আমরা লিখবো যে এইগুলো কাগজে কলমে ঠিক ছিল, বাস্তবতায় আমরা পাইনি। ওই জন্য ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মহারানীর ঘোষণাকে রাজনৈতিক ধাপ্পাবাজি বলে অভিহিত করেছেন। বলে কমপ্লিট। উপসংহার মানে সীমাবদ্ধতা। উপসংহার না লিখে সীমাবদ্ধতা লিখতে পারিস, বা উপসংহার লিখেও তোরা এই কথা লিখতে পারিস। তাহলে কটা পয়েন্ট? 4টে। করে দিয়েছি 5টা। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে দত্তক পুত্র, তারপর সমস্ত সন্ধি বহাল রাখা, দেশীয় রাজ্যগ্রাস বন্ধ করা, ধর্মীয় ক্ষেত্রে হস্তক্ষেপ না করা, আর উচ্চ পদে নিয়োগ করা। এটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ চতুর্থ অধ্যায়ের যে কটা 4 নম্বরের কোশ্চেন আছে এইটা তার মধ্যে অন্যতম।